নাবিলা মম লাইফস্টাইল। আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মোবারক। আজকে আপনাকে একটা ইনফরমেশন দিব। আপনার কথা সত্যি ভাইয়া, তিশা বাপ্পি ঈদের আগে পদ্মাচর এসেছে, তার প্রমাণ আমি দিচ্ছি। এতটুকু কমেন্ট আমি পড়লাম। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিওতে। ভিডিও শুরুতেই আমি নাবিলা মম লাইফস্টাইল এই আপুর কমেন্টটা পড়েছিলাম। আপু সালাম দিয়েছিল, তো আপুকে আমি সালামের জবাব দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম এবং ঈদ মোবারক আপু। তো আমি কিন্তু দীর্ঘ অনেকগুলো দিন আগে, আপনাদের মনে আছে হয়তো, আমি একটা ভিডিও দিয়েছিলাম, খুব ট্রেন্ড এসেছিল এবং আমার কিছু হেটার্সরা এবং কিছু তিশা বাপ্পিদের কিছু চামচা আছে, নোন কিছু চামচা আছে যাদের সামনে মুখোশ পার, ওদেরকে আপনারা সবাই চিনতে পারেন না। ওই সমস্ত চামচারা, তিশা বাপ্পির চামচারা কিন্তু এই কথাটা কিছু কিছু জিনিস বিশ্বাস করেনি, যে আমি যে কথাটা বলেছিলাম। আমি কিন্তু একটা কথা যখন বলি দর্শক, সব সময় কয়েকটা ধাপে বলি, সেটা আমি ভিডিওতে এক্সপ্লেন করে দিব। বাট আমি একটা কথা বলেছিলাম দর্শক, একটা কথা ফুল কনফার্ম করে বলছি, তিশা বাপ্পি পদ্মা চড়ে গিয়েছিল। কিন্তু কিভাবে জেনেছি, কি করেছি, সেটা আমার কাছে জিজ্ঞাসা করবেন না, সেটা আমি বলবো না। বাট এতটুকু কনফার্ম, তিশা বাপ্পি পদ্মা চড়ে গিয়েছে। আমি সর্বপ্রথম এই জিনিসটা আপনাদেরকে ক্লেম করে বলেছিলাম, অনেকগুলো ক্লু দিয়েছিলাম, বাট যথাযথ তথ্য প্রমাণ দেইনি। কিন্তু এইবার এইবার আজকে আমি সে তথ্য প্রমাণগুলো নিয়ে এসেছি। কারণ এই যে আমার একজন দর্শক আপু, নাবিলা মম লাইফস্টাইল, এই আপুর চোখে সে প্রমাণগুলো অলরেডি চোখে পড়ে গেছে এবং সেই প্রমাণটা কিন্তু আমাকে তুলে ধরেছে। বাট আমার কাছে যে প্রমাণগুলো আছে সেটা শুধু এই আপুর প্রমাণ না, আমার নিজের কাছে আলাদা প্রমাণ আছে। যে প্রমাণগুলো যদি আমি দেই, যেই মানুষের মাধ্যমে বা যেই সোর্সের মাধ্যমে আমি ইনফরমেশনগুলো পাই, সেগুলো আসলে সবার সামনে জানাজানি হয়ে যাবে। তখন আমি আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিওগুলো আর নিয়ে আসতে পারবো না। ঠিক আছে, এই জন্য আমি আমার সোর্স সব সময় গোপন রাখার চেষ্টা করি। আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটুকু জানি এবং আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করি, যে আমাকে কোনোদিন প্রশ্ন করবেন না, ভাই আপনি এটা কীভাবে জানলেন, কারণ আমি সেটা আপনাদেরকে বলতে পারবো না। যদি বলি, পরের দিন আমার কাছে সেই তথ্যগুলো আসা বন্ধ হয়ে যাবে। সেটা আমি সবসময় আড়ালে রাখার চেষ্টা করি। তো আজকে আমি আপনাদেরকে তথ্য প্রমাণ দেখাবো যে তিশা বাপ্পি পদ্মা চড়ে গিয়েছিল, এবং আজকের পর বাপ্পি এবং তিশা মুখ দেখানোর মতো জায়গা পাবে না দর্শক। আমি কথা দিয়ে দিলাম, তারা মুখ দেখানোর জায়গা পাবে না। তারা নাজমানটি মারা যাওয়ার পর এখনও যে পদ্মা চড়ে যাওয়ার জন্য নাজমানটি মারা গেল, সেই বাপ্পি তিশা সে পদ্মা চড়েই গেল ঈদের আগে। আমি আজকে হাতে নাতে প্রমাণ দেবো। প্রমাণটা কে দিয়েছে জানেন? না না দেন, তিশার মা, যাকে আপনারা কোহিনুর বেগম হিসেবে চিনেন, সেই স্বীকারোক্তি দিয়েছে তিশা এবং বাপ্পি ঈদের আগে পদ্মার চড়ে গিয়েছিল। পদ্মার চড়ে গিয়েছিল ঈদ করতে। কিন্তু আমার ভিডিওর পর আমি আপনাদেরকে বলেছিলাম দর্শক, আমার এই ভিডিওর পর কয়েকটা কনসিকুয়েন্স ঘটবে, এবং যা বলেছিলাম তাই হয়েছে। তারা সাথে 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 আমার ভিডিওর পর সাথে সাথে পরের দিনই তারা গাড়ি ধরে পাবনাতে এসেছে এবং তানজিলাকে তাদের বাসায় নিয়ে এসেছে। কল্পনা করতে পারবেন না দর্শক, যে কি পরিমাণ চাপের মধ্যে আমি রেখেছিলাম তারকাদের গল্প বাপ্পিতে এসে ওই কয়েকটা দিন, আপনারা কল্পনা করতে পারবেন না। এবং আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আমার তথ্য পাওয়ার সোর্স এতটা কঠিন, ঠিক আছে, মানে এতটা দুর্দান্ত সোর্স থেকে আমার তথ্য আসে ভাই। বাপ্পিতে এসে বলি, আপনারা যে প্রান্তেই যান, আপনারা কোনো কিছু আড়াল করতে পারবেন না। হ্যাঁ, 8-10টা মানুষের কাছ থেকে আড়াল করতে পারলেও আপনি তারকাদের গল্পের চোখ কোনোদিন ফাঁকি দিতে পারবেন না। কারণ ভাই, এই জায়গাতে আমি 6-7 বছর ধরে আছি, এমনি এমনি কিন্তু মানে নেই, কারণেই আছি। সো উপযুক্ত জিনিস যদি আমি আমার দর্শকদেরকে উপহার দিতে না পারতাম, কেউ কিন্তু আমার ভিডিও দেখতো না। আশা করি দর্শক, আমি আপনাদের বিশ্বাস যেভাবে অটুট রেখেছি গত 6-7 বছর ধরে, সে বিশ্বাস আমি এখনও বলবৎ রাখবো। এবং আপনাদের সেই বিশ্বাসের কথা ধরেই বলছি, আজকের প্রমাণগুলো দেখার পর আমি আপনাদেরকে একটা জিনিস কনফার্ম করে দিতে পারবো, যারা আমার উপর বিশ্বাস রেখেছিলেন, আমি তাদের বিশ্বাস অবশ্যই ধরে রাখার কি বলে আর কি প্রয়াসে বা সাফল্য অর্জন করেছে আর কি, এটাই বলা যায়। যে যারা আমাকে বিশ্বাস করেছেন, আমি কাউকে এখন পর্যন্ত মনোক্ষুণ্ণ করিনি। আমি আপনাদের বিশ্বাস ঠিক জায়গা মতো ধরে রাখতে পেরেছি ইনশাল্লাহ। সেটা আজকের ভিডিও দেখলে আপনারা প্রমাণ পাবেন দর্শক। কারণ সেইবার ওই ভিডিও দেওয়ার পর অনেক মানুষ বা অনেকে আপনারা ভেবেছিলেন হয়তো আমি বানোয়ার গল্প বলছি, ঠাকুরমার ঝুলি বলছি। বাট আজকে সব কিছু প্রমাণ হয়ে যাবে যে ঠাকুরমার ঝুলি কোনটাকে বলে, আর বাস্তব ঘটনা কাকে বলে, আর তারকাদের গল্প কোন জায়গা থেকে ভিডিও করে, সব কিছু আজকে প্রমাণ পেয়ে যাবেন আশা করি দর্শক। আর এরপর থেকে আশা করব যে সত্য মিথ্যার পর্যালোচনা কিভাবে করা হচ্ছে, কিভাবে ভিডিও দিচ্ছি, আপনারা সব কিছু আমার কথার মাধ্যমে বিশ্বাস করতে পারবেন। সো দর্শক, অনেক কথাই তো বললাম নিজেকে নিয়ে, কারণ
এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন চুপ ছিলাম, আমি চাচ্ছিলাম ভিডিওটা নিয়ে প্রমাণ দিতে এবং উপযুক্ত প্রমাণ এসেছে বলে আজকে ভিডিওটা দিচ্ছি। সো বেশি কথা আমার বলবো না দর্শক, ডিরেক্টলি ভিডিও শুরু করে দিব। সো চলুন মূল কথা শুরু করা যাক। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যারা আপনারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। শুরুতে আমি যে কমেন্টটা পড়েছিলাম অল্প কিছু অংশ আমি একটু ব্লার করে দিয়েছি, হয়তো খেয়াল করেছেন, আপনারা সেই অংশটুকু দেখার চেষ্টা করতে পারেন, বাট দেখতে পারবেন না কারণ আমি একটু ব্লার করে দিয়েছি ইন্টেনশনালি দর্শক। কারণ কি, সেই ব্লার করা অংশের মধ্যে কিছু তথ্য লেখা আছে, সেই তথ্যটুকু যদি আমি শুরুতে আপনাদেরকে বলে দিই, ভিডিওর যে মূল মোটিভ, আমি কি বুঝাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, কি দেখাতে চাচ্ছি, আপনারা কিছুই দেখবেন না, কারণ আপনারা লোকেশন খোঁজাখুঁজি করবেন তখন। এই জন্য আমি চাচ্ছি আপনারা একটা সিকোয়েন্সিয়াল একটা ওয়েতে আগান, আমার কথার সাথে সাথে শুনে শুনে যান, তাহলে পুরো ঘটনাটার ডিটেলস জানতে পারবেন। এবং নাবিল আপুকে অসংখ্য থ্যাঙ্কস, যে যিনি আমার কথার উপর বিশ্বাস রেখেছিলেন এবং আবার রিপিটেড আমার চ্যানেলে এসে কমেন্টটা করেছেন। এই কথাটা আমি বলেছিলাম যে অবশ্যই যারা আমার কথার প্রমাণ পাবে আমাকে রিপিট অবশ্যই কমেন্ট করবে। দেখুন আপুটা কিন্তু কমেন্ট করেছে এবং এই আপুকে অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস। সো আপুর কাছ থেকে আমার তো আসলে দেওয়ার কিছু নেই, জাস্ট আপুর কমেন্টের জন্য আমি তাকে সম্মানস্বরূপ আমি একদম শুরুতে পড়েছি, যেটা কিন্তু আমি সবসময় করি না, একদম শুরুতে আমি আপুর কমেন্টটা পড়েছি। আচ্ছা দর্শক, আমি পুরো ঘটনা বলবো, আজকে কি হয়েছে না সেটা না, আমি পুরো ঘটনা এক্সপ্লেন করবো, এরপর আমি প্রমাণটা দিব। প্রথমত আমি কি ক্লেম করেছিলাম দর্শক, যে বাপ্পি তিশা পদ্মার চরে গিয়েছে, এবং সেই ক্লেমটা আমি কিভাবে করেছিলাম, যে বাপ্পি মাঝখানে অনেকগুলো দিন ভিডিও দেওয়া বন্ধ করেছিল, যেটা কিন্তু বাপ্পি তার মায়ের মৃত্যুর পর কোনোদিন বন্ধ করেনি। একটা কমন সেন্স দিয়ে ভাবুন তো, যেই ছেলে তার মায়ের মৃত্যুর পরও ভিডিও দেওয়া বন্ধ করেনি, টানা ভিডিও দিয়ে গিয়েছে, সেই ছেলে হঠাৎ করে কেন 7 দিন ভিডিও দিবে না? একটা লজিক্যাল সেন্সের প্রশ্ন। কিন্তু মা মারা গিয়েছে তাও সে ভিডিও বন্ধ করেনি, কিন্তু অকারণে সে 7 দিন ভিডিও বন্ধ করে দিবে, এরকম মেজর কিছু না ঘটলে? আর শুধুমাত্র বাপ্পি না, বাপ্পির সাথে সাথে তার বউ তিশাও ভিডিও দেওয়া বন্ধ করেছে, বাকি সবাই কিন্তু ভিডিও দিচ্ছে। সাবিনার মতো ভিডিও দিচ্ছিল, তিশা বোন মিম ভিডিও দিচ্ছিল, তানজিলা ভিডিও দিচ্ছিল, সবাই সবার মতো ভিডিও দিচ্ছে, শুধুমাত্র দুজন মানুষ গায়েব হয়ে যায়, বাপ্পি এবং তিশা। আরও বড় কোইন্সিডেন্স ছিল এটা, বাপ্পি যখন ভিডিও দেওয়া বন্ধ করে ঠিক তার সর্বশেষ ভিডিওতে দেখা যায় সে তানজিলার বাসাতে রেখে আসছিল, তানজিলার বাসায় রেখে আসে, এরপর থেকে ভিডিও দেওয়া বন্ধ। এবং তিশাকে দেখা যায় সর্বশেষ কয়েকটা ভিডিওতে সে একই জামা পরে মানে খুব দ্রুততার সাথে ভিডিও দিচ্ছে, যে ভিডিওতে কোনো রসকস নেই, মনে হচ্ছিল যে একই দিনে একসাথে 3-4টা ভিডিও রেকর্ড করা হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছিল। আমি এই সমস্ত ক্লু দিয়ে বলেছিলাম বাপ্পি তিশা আপনাদেরকে ভূগোল বোঝানোর জন্য, সে আপনাদেরকে এটা বোঝাচ্ছে যে আমরা পাবনাতেই আছি, এটা বোঝাচ্ছে কিভাবে করে তারা কয়েকটা ভিডিও আগে অগ্রিম বানিয়ে নিয়ে সেগুলো এখন একটা একটা করে ভিডিও ছাড়ছে, বাট সেটা পদ্মার চরে বসে ভিডিওগুলো ছাড়ছে, যাতে করে আপনারা বুঝেন তারা পাবনাতে আছে, পদ্মার চরে নেই। আর তানকে তো জানান আপনারা পদ্মার চরে নেওয়া হয় না, এজন্য তানকে তারা নাজমানির কাছে তো রেখে যেতে পারছে না, নাজমানটি মারা গিয়েছে। সো এর জন্য কোথায় রেখে গিয়েছে? তানজিলার বাসাতে রেখে গিয়েছে, তানজিলার কাছে রেখে দিয়ে বাপ্পি তিশা গিয়েছে পদ্মার চরে, সেখান থেকেই। এবং এই কারণেই তারা ভিডিও দেওয়া বন্ধ রেখেছিল, কারণ ভিডিও দিলে তারা ধরা খেয়ে যাবে। এবং যখন আমি এটা নিয়ে আপনাদের কাছে জানিয়ে দেই যে বাপ্পি তিশা পদ্মার চরে গিয়েছে, তারা তাড়াতাড়ি করে পদ্মার চর থেকে রাতারাতি দর্শক কল্পনা করতে পারবেন না বাপ্পি কতটা ভয় পেয়েছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি যে ইনফরমেশনগুলো জেনেছি, পাশাপাশি এই আপু যে কমেন্ট দিয়েছে সেখান থেকে জেনেছি, বাপ্পি অকল্পনীয় ভয় পেয়েছিল, অকল্পনীয়, এমনটা বলতে পারেন বাপ্পিরও একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারতো, এতটা ভয় পেয়েছে। রাতারাতি পাবনাতে চলে আসে, আসার পরে তানজিলকে দ্রুততার সাথে বলা হয় যেন তানকে নিয়ে চলে আসে, কারণ টপিক ঘুরাতে হবে, দর্শকদেরকে বুঝাতে হবে তারকাদের গল্প মিথ্যা বলছে। বাট ওয়েট আ মিনিট, বাপ্পি ভাইজান বারবার ভুলে যায় তারকাদের গল্প কখনো মিথ্যা বলে না। তারকাদের গল্প যখন কনফার্ম এই শব্দটা বলে, কনফার্ম করে বলে একটা কথা, সেই কথার অনেক ভারী থাকে, খুব ওয়েট থাকে, কথার ওজন থাকে। তারকাদের গল্পের প্রত্যেকটা কথার আলাদা ওয়েট আছে, ওই হালকা সস্তা কথা বলে না। আমার মুখ থেকে যে কথাটা বের হয় দর্শক, প্রত্যেকটা কথার আলাদা ওজন আছে। এই কারণে বলছি, আমি অলওয়েজ বলি আমার দর্শকরা যারা আছেন, অবশ্যই নতুন কিছু দর্শকও আজকে আসবেন আমি জানি, কারণ আমার হেটার্স যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের ভিডিও দেখেন, হঠাৎ করে কিন্তু কিছু আগমন ঘটে, তো তাদের জন্য বলছি আমি তারকাদের গল্প 3টা ধাপে ভিডিও বানাই। একটা ভিডিওর মধ্যে
আমি কিন্তু সবসময় কনফার্ম করে কোনো কিছু বলতে পারি না, কারণ আমার কাছে সবসময় তথ্য প্রমাণাদি থাকে না। তখন আমি প্রেডিকশন নিয়ে কিছু কথা বলি, এবং আমি কখন আমার দর্শকদেরকে না ওই ঘোলা জলে রাখতে পছন্দ করি না, যে আমি একটা জিনিস প্রেডিকশন করে বললাম, একটা রূপকথার গল্প বললাম, আমি আমার দর্শকদেরকে বলবো এটাই বাস্তব। না ভাই, আমি এমন করি না, কারণ এটা করা মানে আমি আমার দর্শকদের সাথে ধোঁকাবাজি করছি। আমি কখনো আমার দর্শকদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলি না। হ্যাঁ, আমি ভাই একটা জিনিস প্রেডিকশন করে বলছি, আমি যদি এটা সৎসাহস নিয়ে বলে দেই যে দর্শক এটা আসলে আমি জানি না, আমার কাছে প্রমাণ নেই, আমি আমার ধারণা থেকে বলছি, আমি এটা অনুমান করে বলছি, এটা আমার প্রেডিকশন যে এটা এমন এমন হয়েছে, সমস্যা কি, আমি এটা করে দিই। আমি যখন কোনো কিছু ধারণা করে বলি, অনুমান করে বলি, আমি বলে দিই দর্শক এটা আমার প্রেডিকশন থেকে বলছি, এটা আমার অনুমান থেকে বলছি, এটা এমনটা হতে পারে। এখন আমার প্রেডিকশন কেন এতটা ওয়েটফুল হয়, কেন এতটা ওজন থাকে আমার প্রেডিকশনে? কারণ দর্শক, আমি বারবার বলি, আমি 6-7 বছর ধরে এই লাইনে আছি, এই সেক্টরে ভিডিও দিচ্ছি, সো আমি তাদের আদ্যপান্ত জানি, তাদের শিরে উপশিরে আমার চেনা আছে। এই জন্য আমার প্রেডিকশনগুলো 95% সময় সঠিক হয়ে যায়। হ্যাঁ, 5% সময় ভুল হতেই পারে, বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু সঠিক হয়ে যায়, আপনারা সবাই জানেন। এবং কিছু কিছু সময় আমি বলি দর্শক এই জিনিসটা আমার নিজের পয়েন্ট অফ ভিউ, এটা আমি অনুমান করে বলছি না, আমার কাছে সব কিছু ঘটনা অ্যানালাইসিস করে আমার কাছে এই সিদ্ধান্তটা এমন এমন মনে হচ্ছে, সেটা আমি বলে দিই। আর যখন আমি কোনো কিছু কনফার্ম করে বলি, আমি বলে দিই দর্শক আমি এখন যে কথাটা বলছি, এই কথা বলার পর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না, আমি যা বলছি এটাই ফুল অ্যান্ড ফাইনাল, এটাই কনফার্ম, এই ঘটনাটাই ঘটেছে। যখন বুঝবেন না তারকাদের গল্প এই লাইনটা এইভাবে করে বলছে, তখন একটা জিনিস বুঝবেন দর্শক মনে মনে, তার মানে তারকাদের গল্পের কাছে এমন কোনো সোর্স, এমন কোনো মাধ্যম থেকে কোনো প্রমাণ এসেছে যেটা সে আপনাদের সাথে শেয়ার করছে না, বাট এটাই ঘটেছে। কারণ আমি আপনাদেরকে সবসময় বলেছি দর্শক, আমি আমার সোর্স কখনো আপনাদের কাছে লিক করি না, কারণ আমি যে সোর্সের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করি সেটা যদি বলে দেই, তাহলে অবশ্যই তিশা বাপ্পি কিন্তু বুঝে যাবে কোথা থেকে ইনফরমেশনগুলো আসছে। অবশ্যই তখন আমি আর পরবর্তীতে যে ভিডিও মেক করবো, যে সোর্স থেকে ইনফরমেশন পাবো, সেটা পাওয়ার মতো কিছুই থাকবে না। এই জন্য আমি সবসময় এই জিনিসটা আড়ালে রাখার চেষ্টা করেছি, তাদের নিরাপদে রাখার চেষ্টা করেছি, কারণ আমার সোর্সগুলো কিন্তু খুবই ক্লোজ কিছু সোর্স থেকে ইনফরমেশনগুলো আসে। সো একইভাবে আমি কিন্তু বলেছিলাম বাপ্পি তিশা যে এবার পদ্মা চড়ে গিয়েছিল, এটা কনফার্ম, এখানে কোনো সন্দেহ করার কিছু নেই। কিন্তু আমার কথাবার্তা নিয়ে কিছু হেটার্স, যারা বাপ্পি তিশার অন্ধভক্ত, তারা একটু মজা উড়িয়েছিল কিছু সময়ের জন্য, কিন্তু আশা করি আজকে সেই মজাটা উড়ে যাবে। ঠিক আছে, কারণ আমি কিন্তু সময়ের অপেক্ষা করি। আমি সবচেয়ে একটা কথা আমি আমার আশপাশের মানুষজনকে সবসময় বলি, উত্তর আসলে মানুষকে লাফিয়ে লাফিয়ে মুখ নাড়িয়ে নাড়িয়ে দেওয়ার থেকে ভালো কি জানেন? টাইমকে টাইম দেওয়া, যদি বাংলায় বলি সময়কে সময় দেওয়া। এই ছোট্ট কথার উত্তর যারা বুঝবেন তারা অনেক কিছু বুঝে যাবেন, যারা বুঝবেন না তারা এক জায়গাতেই থাকবেন। জাস্ট সময়কে একটু সময় দিতে হয়, সময় আপনাকে সময় মতো সব উত্তর দিয়ে দিবে। তো আজকে দর্শক আমি এখন ফুল ঘটনা আপনাদেরকে ডেসক্রাইব করি, কি ঘটনা ঘটেছিল। এখন যে কথাগুলো বলবো এগুলো অরিজিনাল ঘটনা, আমি এখন একটা একটা করে বলছি যে কিভাবে বাপ্পি তিশা পাবনা থেকে পদ্মা চড়ে গেল, আপনাদেরকে কিভাবে ভূগোল বোঝালো, এবং আরও কিছু নতুন ইনফরমেশান এসেছে সেগুলো বলে তারপর আমি আমার সোর্স অফ ইনফরমেশান, যে এই যে নাবিলা পূজা একটা ইনফরমেশান দিয়েছে সেটা, এবং তিশার যে মা কোহিনুর বেগম সে এক স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, সেটা আমি তুলে ধরবো। ঠিক আছে, আপনারা জেনে যাবেন যে বাপ্পি তিশা পদ্মা চড়ে গিয়েছিল, আর এরপর আমি তাদেরকে আপনাদের উপর ছেড়ে দিব যে বাপ্পি তিশাকে এরপরে কী করতে হবে না করতে হবে, এটা আপনাদের ডিসিশন। কারণ এত ঝড়ঝঞ্ঝা গেল, এত কিছু হলো, পদ্মার চরে যাওয়া নিয়ে নাজমান্ডি মারা পর্যন্ত গেল, আর সেই বাপ্পি তিশা আবারও সেই পদ্মা চড়ে গেল। এইরকম নির্লজ্জ বেহায়া মানুষদের ভিডিও আপনারা দেখবেন কি না, তাদেরকে ঝাড়ুর বাড়ি দিবেন নাকি তাদেরকে আলকাত্রা মেখে জেনের পানিতে চুবাবেন আর উঠাবেন, সেটা আপনাদের বিষয় দর্শক। আমি অনুরোধ করব আমার আজকের ভিডিওটা সবচেয়ে বেশি মানুষের কাছে যাক, কারণ আমার আজকের ভিডিওটা অনেকগুলো মানুষের মুখ সুমোচন করে দিবে। সো যেহেতু দর্শক একটা জিনিস আমার ফল্ট, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ভিডিও না দেওয়ার জন্য আমার চ্যানেলটা একটু ডাউনে আছে, আমি যখন আবার রেগুলার ভিডিও দেবো সেটা আবার উপরে উঠবে। বাট যেহেতু আপাতত দীর্ঘদিন ঈদ গিয়েছে, রমজান মাসে গিয়েছে, আমি ইরেগুলার ছিলাম, এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু যদি আপনারা
ভিডিও রিচ বাড়িয়ে দেন, এই ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। এবং আমি মনে করি এই ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত। আমি সবসময় কিন্তু এই কথাটা বলি না, আজকে বলছি এই কারণে, কারণ আজকে এই ভিডিওটা কিন্তু দর্শক যেহেতু প্রমাণ সহ থাকছে, বাপ্পি তিশার মুখোশ উন্মোচন হয়ে যাবে। সো আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, সেজন্য একটু জাস্ট আমাকে হেল্প করবেন। সেটার জন্য কিছু উপায় আছে, আপনারা যদি লাইক বেশি দেন বা যদি আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন, সেটা বেশি মানুষের কাছে রিচ করবে। এটার জন্য কিন্তু বাপ্পি তিশার রূপটা অনেক মানুষ জানতে পারবে। ঘটনা হচ্ছে দর্শক, ঈদের কিছুদিন আগে, আপনারা জানেন কোন সময় বাপ্পি মাঝখানে 6-7 দিন ভিডিও দেওয়া বন্ধ রেখেছিল, ঠিক আছে? তো ওই সময় আমি প্রথমত সন্দেহ করিনি এবং আমার কাছেও কোনো ইনফরমেশান আসেনি। তো ঘটনা ঘটেছিল 3-4 দিন পর, যখন তিশার চ্যানেলে গিয়ে দেখি তিশা পরপর 2-3টা ভিডিও দিয়েছে একটা লাল রঙের ড্রেস পরে, আপনারা দেখেছেন হয়তো। এবং আমি তখনই প্রশ্ন করি, আপনাদেরকে প্রশ্ন করি না বা আমার ভিডিওতে প্রশ্ন করি না, আমি যাদের সাথে কথা বলি সেখানে প্রশ্ন করি যে আসলে তিশা কেন একই জামা পরে 2-3টা ভিডিও টানা দিল? তিশা তো এই কাজ করে না। তিশার ক্ষেত্রে দেখবেন তিশা এত বড়লোকি ভাব, এখন হয়তো আমার এই কথার পর একটু নাটক করবে, হয়তো আগামী কয়েকদিন নাটক করতে পারে, বাট আপনারা আগের ভিডিওগুলো দেখবেন তাহলে হয়তো এটা প্রমাণ পাবেন যে তিশা কিন্তু এক জামা পরে পরপর 2-3টা ভিডিও করার মতো মহিলা না। ইউটিউবে আসার পর থেকে, ইউটিউবের টাকা পাওয়ার পর থেকে সে একটা বড়লোকি ভাব নিয়ে চলে। সে এক ভিডিওতে যদি এক জামা পরে, পরের ভিডিও সে আরেকটা জামা পরে, সে একই জামা পরে পরপর 2-3টা ভিডিও কখনো করেনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে, আমি খেয়াল করিনি। তো আমার কাছে একটা সন্দেহ হয় তিশা একই জামা পরে 2-3টা ভিডিও করবে কেন, আর ভিডিওতে কোনো রসকস নেই কেন? তিশা যে এরকম ভিডিও করে না, একটু লাফাঙ্গাগিরি করে। তখন একটু ডিপ এটা অ্যানালাইসিস করার জন্য কিছু ইনফরমেশন খোঁজা হয়, তখন জানা যায় যে তিশার এই ভিডিওগুলো একই দিনে রেকর্ড করা। প্রথম ক্লুটা আমি পেয়ে যাই তখন, যে একই দিনে তিশা এতগুলো ভিডিও কেন করবে এবং খুব দ্রুততার সাথে করেছে, স্বল্প সময়ের মধ্যে, বেশি লম্বা লম্বা ভিডিও করেনি। তখন পরবর্তীতে আরেকটা জায়গা থেকে সোর্স থেকে জানা যায় যে তিশা পাবনাতে নেই। তিশা তাহলে কোথায় আছে? তিশা বাপ্পির সাথে পদ্মার চরে গিয়েছে তাবিয়াকে নিয়ে, দ্যাটস ইট। তখন আমি খোঁজা শুরু করলাম কিভাবে, এখন আমি আপনাদের কাছে প্রমাণটা কিভাবে দিব। তখন বাপ্পির সর্বশেষ ভিডিওটা আমি অন করি, দেখা যায় সে তানকে নিয়ে তানজিলার বাসাতে যায়। মনোযোগ দিয়ে শুনবেন দর্শক, বাপ্পি কিভাবে করে প্ল্যান করেছে। বাপ্পি তিশার সাথে প্রথমত প্ল্যান করেছে এটা যে আমরা পদ্মাচরে যাব, সবাই জানবে, বাট দর্শকরা কেউ জানবে না। আমাদের পরিবারের মধ্যে কথাটা একদম সাইলেন্টলি থাকবে, কেউ যেন কথাটা ফাঁস না করে, সবাই চুপ থাকবে, মুখ বুজে রাখবে। আমরা জাস্ট পদ্মাচরে যাব, আমরা আমাদের ঘুরবো ঘাড়বো, আমরা আবার চলে আসবো। আর যেহেতু এখন নাজমানটি নেই, তানকে আমরা অবশ্যই আমাদের বাসাতে রেখে যেতে পারবো না, সো আমরা তানজিলের কাছে রেখে যাব। আর আমরা দর্শকদেরকে বুঝাবো যে আমরা পাবনাতে আছি। সেটার জন্য আমাদের কী করতে হবে? আমাদেরকে পদ্মার চরে বসে পাবনার কিছু ভিডিও ছাড়তে হবে, যেন দর্শকরা ঠান্ডা থাকে, যে না দেখতে থাকে যে না আমরা তো ভিডিও ছাড়ছি, পাবনাতেই আছি। এর জন্য ওদেরকে কী করতে হবে? অগ্রিম কিছু ভিডিও রেকর্ড করে নিয়ে যেতে হবে, যেটা তারা পদ্মার চরে বসে একটা একটা করে সে রেকর্ড করা ভিডিও ছাড়বে, ঠিক আছে? এইটা হচ্ছে কি বাপ্পিদের মেন প্ল্যান ছিল। কিন্তু প্ল্যানের মধ্যে কিছু কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো উত্তর তারা আসলে মীমাংসা না করে দৌড় দিয়েছে। বলে না, চোর যখন চুরি করে চুরির কিছু ছাপ কিন্তু রেখে যায়। তাহলে কিসের চুরির ছাপ? দেখুন, প্রথম যে কোশ্চেন সবার মানে প্রশ্ন চলে আসে মুখ থেকে অটোমেটিক, যেটার উত্তর বাপ্পির আসলে ঠিক করেনি, সেটা হচ্ছে তানকে রেখে যাচ্ছে তানজিলার বাসায়। কিন্তু বাপ্পিদেরকে তো এটা পাল্টা মানতে হতো বা এটার উত্তর খুঁজে যেতে হতো যে তানজিলা প্রেগনেন্ট, সে এখন গর্ভাবস্থায় আছে, সে নিজেই নিজের গ্যারান্টি দিতে পারে না, সে নিজেই নিজের দেখভাল করতে পারে না, সে তানের মতো এত বড় ছেলে দেখভাল কিভাবে করবে? তান কার সাথে থাকবে, কিভাবে থাকবে? যে কেউ প্রশ্ন করবে যে তানজিলার এই অবস্থায় তানকে কেন কুষ্টিয়াতে রেখে যাওয়া হবে, এই উত্তরটা কিন্তু বাপ্পি ঠিক করে যায়নি, কি বলবে? সো আমার মাথাতে এই প্রশ্নটা সবার আগে আসে যে ভাই, তানজিলা তো প্রেগনেন্ট, গর্ভবতী, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো দিন তানের মতো একটা ছেলেকে তানজিলা বাসায় রেখে যাবে না অকারণে, ঘোরার জন্য অ্যাটলিস্ট। তার মানে এখানে অবশ্যই অনেক বড় কোনো ঘটনা ঘটছে, যেটা আমরা কেউ জানি না এটার পেছনে। অকারণে তানকে কখনোই তানজিলার কাছে এই অবস্থাতে অ্যাটলিস্ট রেখে যাওয়া হবে না। তাহলে কেন রেখে যাওয়া হচ্ছে, এর কারণটা কি, এর পেছনের কারণটা কি, এটা খুঁজতে হবে আমাদেরকে। তখন আমি এটার পেছনে আরও ডিপভাবে খোঁজার চেষ্টা করি এবং সব কিছু হাতে নাতে পেয়ে যাই। তো সেই প্রমাণগুলো যদি আমি দিতাম আপনাদেরকে ওই সময়, বা এখনও যদি দেই, তিশা বাপ্পি বুঝেই যাবে আমি কোন জায়গা থেকে কিভাবে করে সব ইনফরমেশন কালেক্ট করি। সো সেইগুলো আমি না বলি, আমি জাস্ট অতটুকু বলি যেগুলো আপনারা সবাই দেখতে পারবেন, বাট আপনাদের লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। তানকে প্রথমত বাপ্পি কি করলো, গাড়িতে করে
কুষ্টিতে রেখে আসলো। খেয়াল করে দেখবেন বাপ্পি সেদিন অনেক সেজে পড়ে গিয়েছিল, এবং আমরাও কিন্তু বলেছিলাম ও সময় যে বাপ্পির মা মারা গিয়েছে, বাপ্পি কেন তানজিলার শ্বশুরবাড়িতে যাবে, তানজিলার শ্বশুরবাড়ির লোকজন বাপ্পিদের পাশে আসবে ইফতার দিতে, বাপ্পি কেন যাবে, এটাও একটা কোশ্চেন ছিল। কিন্তু আসলে এগুলো সবই তো প্রি প্ল্যান ছিল। বাপ্পি কেন গিয়েছে? বাপ্পি তো গিয়েছে তার স্বার্থ হাসিল করতে ভাই। বাপ্পি গিয়েছে তানকে রেখে আসতে, এবং সে তানকে রেখে এসেছে। ঠিক আছে, তানকে রেখে এসেছে তানজিলার বাসাতে, এই কারণে সে গিয়েছে কুষ্টিয়াতে। এরপরে কুষ্টিয়া থেকে সে রিটার্ন সাথে সাথে পাবনাতে এসেছে, সেম গাড়ি করে এসেছে। ওই দিনই সে তিশাকে নিয়ে পদ্মাচর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা বাপ্পি চ্যানেলে দেখবেন যেদিন বাপ্পি তানকে নিয়ে কুষ্টিয়াতে যায়, তানকে যে সময় কুষ্টিয়াতে রেখে আসে, সে সময় বাপ্পি গাড়ি করে ফিরে তিশাকে নিয়ে পদ্মাচর উদ্দেশ্যে রওনা দেয়। তিশা রেডি হয়ে বসেছিল তার বাসাতে। এতটুকু কথা আপনারা বুঝেছেন আশা করি। তো যে সময় বাপ্পি কুষ্টিয়া থেকে যায়, তখন সাকিব বাপ্পির কাছে আবার কিছু জিনিস দিয়ে দেয়। সেটা কি? বাপ্পির যে শ্বশুর আছে, মানে তানজিলের যে জামাই, সাকিবের কি হয় এটা তাহলে? সাকিবের নানা শ্বশুর আর কি। সাকিবের নানা শ্বশুরের জন্য, মানে কোহিনুর বেগমের জামাইয়ের জন্য সাকিব একটা পাঞ্জাবি, একটা লুঙ্গিও সাথে দিয়ে দেয় আর কি। ঠিক আছে, দিয়ে দেয় যেন তাকে দেওয়া হয়। তো বাপ্পি সেটা নেয়, নিয়ে তারপরে পাবনাতে আসে ওই গাড়ি করে, তারপর তিশার সাথে রওনা দিয়ে পদ্মাচরে যায়। পদ্মাচরে গিয়ে সে কিন্তু আবার ভিডিও ছাড়তে থাকে, তিশাও ভিডিও ছাড়তে থাকে, সেও ভিডিও ছাড়তে থাকে, এবং আপনারা বুঝতে থাকেন যে বাপ্পি তিশা তো পাবনাতেই আছে। বাবারে বাবা, চিন্তা করুন কি পরিমাণ মাস্টার প্ল্যান করেছিল দুজন মানুষ। বাট চোখটা তো ভাই তারকার গল্পের, এটা বুঝতে হবে। তো বাপ্পি দেশে সেখানে গিয়ে আপনাদেরকে ভূগোল বুঝাতে থাকে, আমরা ভূগোল বুঝতে থাকি তারা মনে পাবনাতে আছে। কিন্তু না, তারা পদ্মাচরে গিয়ে কী করছিল? প্রথমত গিয়ে কয়েকদিনে, যতক্ষণ পর্যন্ত আমি এটা ধরতে পেরেছি ততক্ষণ পর্যন্ত বাপ্পির কয়েকটা কাজ করা শেষ। সে পদ্মাচরে গিয়েছে তার শ্বশুর শাশুড়িকে কেনাকাটা করে দিতে, ঈদ যেহেতু হচ্ছে ঈদের কেনাকাটা করে দিবে, ঈদের বাজার সদাই করে দিবে, এগুলো করে দিয়েছে অলরেডি। গিয়েই এগুলো সে কেনাকাটা করেই গিয়েছিল। সে তার শ্বশুর শাশুড়িকে সমস্ত কেনাকাটা করে দেয়, ঈদের বাজার করে দেয় বাপ্পির তিশা। এরপর আপনারা জানেন আমি একটা কথা বলেছিলাম, বাপ্পি কিন্তু মিমের যে ভাড়া বাসাটা সেটা কিন্তু বাপ্পি ঠিক করেছে। আমি বলেছিলাম এই কথাটা, বাট অনেকেই আপনারা বিশ্বাস করেননি ভাই। কেন করেননি আমি জানি না। আজকে দেখুন, যারা করেননি তারা এখন প্রমাণ পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদেরই লজ্জা লাগবে। আহা, তারকাদের ভাই এত সুন্দর করে বললো, বিলিভ করলাম না। আজকে তো তারকাদের গল্পে ভাই এত বড় গলায় বলছে, আমার তো আজকে গলা ছোট হয়ে গেল, আজকে তো আমি আর গলাবাজি করতে পারবো না। তো যারা গলাবাজি করেছিল তাদের গলাবাজি কিন্তু আজকে করে নরম হয়ে যাবে। তো আপনারা লজ্জা পাবেন, আমি চাই না যে আপনারা লজ্জা পান। সো এর জন্য বলি, যখন সত্য কথা বলবো বলে দিব, এটা কনফার্ম বিলিভ করে নেবেন দর্শক। তো যেটা হয়েছে, বাপ্পি এবং তিশা মিমের বাসাতে গিয়েছিল, সেখানে আনন্দ ফুর্তি করেছে, কারণ মিমের বাসা উদ্বোধন হয়েছিল। এবং আপনারা জানেন কিনা জানি না, মিম যে বাসাটা নিয়েছে এটা যেহেতু বাপ্পি ঠিক করে দিয়েছিল, বাপ্পির একটা খুব চাওয়া ছিল মিমের ওই বাসাটা বাপ্পি উদ্বোধন করবে, মানে বাপ্পি ছাড়া যেন ওই বাসাতে মিম একা না ওঠে। তো তারা সবাই একসাথে মিলেই বাসার মজ মস্তি করছিল। কিন্তু মাঝখানে আমার সেই ভিডিওটা বাপ্পির মাথা হেলিয়ে দেয়। যখন আমি হঠাৎ করে ভিডিও দিই আর বাপ্পি দেখতে পারে তারকাদের গল্প ভিডিও দিয়েছে, বাপ্পি দিশা এখন পদ্মাচরে আছে, তখন বাপ্পির কলিজা বুক থেকে বের হয়ে মুখে চলে আসে। বাপ্পি তখন মুখ থেকে মানে দুক 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 হার্টবিট হচ্ছিল মুখ থেকে, এত ভয় পেয়েছিল। আমি যতটুকু জানতে পেরেছি প্রচুর ভয় পেয়েছিল বাপ্পি। তো কারণ বাপ্পি বুঝেছে যে এতদিন পর মা মারা গিয়েছে, এই মায়ের মৃত্যুর ঘটনার পর আমার যে পরিমাণ তুলোধনা হয়েছি, এখন যদি আবার এটা নিয়ে মানুষের কাছে কালার হই, আমি শেষ, আমার এটা করা লাগবে না। তো বাপ্পি সেই দিনই স্পটে গাড়ি ঠিক করে যে তিশা আমার আজকে যাওয়া লাগবে পাবনাতে। তারপর দিয়ে সেখানে পাবনা চলে আসে সাথে সাথে, এবং গাড়িতে থাকাকালীনই সে তানজিলাকে বলে দেয় তাড়াতাড়ি করে এখনই তোমরা তানকে নিয়ে বাসাতে চলে আসো, কোনো দেরি হবে না, ঠিক আছে? এবং যখন বাপ্পি চলে আসে পাবনাতে, তখন দেখবেন তানজিলাও কিন্তু সেই সময় তানকে নিয়ে চলে আসে। তানজিলা কিন্তু প্রেগনেন্ট অবস্থায় তার কুষ্টি মানে পাবনাতে আসার কোনো দরকার ছিল না, শুধুমাত্র বাপ্পিদের নাটকের কারণে তাকে আসতে হয়েছে, সে আসতে বাধ্য হয়েছে। তারপরে সে তানকে দিয়ে যায়, তানকে রেখে যায়। আপনারা সেই নাটকগুলো সবই জানেন, আমি সেই নাটকগুলো আপনাদের সামনে সব কিছু আমার ভিডিওতে তুলে ধরেছিলাম। বাট আনফর্চুনেটলি ওই সময় রমজান মাস ছিল, দর্শকরা অবশ্যই সেই সময় অ্যাক্টিভ কম ছিল ইউটিউবে, অনেক ঘটনায় ঘটে গিয়েছিল, এই জন্য আমার ভিডিওটা মানুষের কাছে কম গিয়েছে। বাট আশা করবো এখন এই ভিডিওটা আপনারা যারা আছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে বেশি বেশি পৌঁছে দিবেন। যাই হোক, তো পরবর্তীতে যেটা হয়েছে, বাপ্পিরা আসে পদ্মাচরে, আসার পর কিন্তু আপনাদেরকে বুঝায় আমরা তো এখানেই আছি, আমরা এমনি ভিডিও দিইনি।
বাট এই বিষয়ে কিন্তু কোনো কথা টাটু কোনো উচ্চবাচ্য বাপ্পিরা করেনি। দেখবেন আমি যখন কোনো কথা বলি বাপ্পিরা কিন্তু অনেক গল্প বলতে বসে এটা ওইটা, বাট আমার এই বিষয় নিয়ে কিন্তু বাপ্পি তিশা একটা মুখে টাটু শব্দ করেনি, কারণ তারা বুঝে গেছে তারকাদের গল্পের সাথে এই বিষয় নিয়ে মুখ নাড়াতে যাবে না তারা, কারণ নাড়াতে গেলেই আমার যখন মাথা গরম হবে আমি তখন কোনো চিন্তা ভাবনা করবো না, সব কিছু প্রমাণ দিয়ে দিব। তখন বাপ্পি তিশা জানে তাদেরকে একদম উলঙ্গ হয়ে ইউটিউব থেকে বেরোতে হবে, এই জন্য তারা চুপ করে গেছে। আমার এই বিষয়ে কোনো প্রতিবাদ করেনি, কোনো পাল্টা কথা বলতে আসেনি, ভয় পেয়েছিল যে। যাই হোক, এটা ছিল সারমর্ম দর্শক, কী কী ঘটনা ঘটেছিল, কীভাবে হয়েছিল। এখন আমি আপনাদেরকে প্রমাণ দিব যে আমি যে কথাগুলো বলেছি অনেকের কাছে বিশ্বাসের জায়গায় একটু নড়বড়ে হতে পারে, যে ভাই যে কথাগুলো বলছে এগুলো কি সত্য কিনা, এগুলো কি বানোয়াট মিথ্যা কথা কিনা, রূপকথার গল্প কিনা, ঠাকুরমার ঝুলি কিনা। যারা ঠাকুরমার ঝুলি ভাবছিলেন এখন আমি প্রমাণটা দিচ্ছি, সে প্রমাণটা দেখে নেবেন। আমি বেশি কিছু আমার প্রমাণগুলো দেওয়ার থেকে বেশি আমি নাবিলের কমেন্ট এখন পুরোটা পড়ি, আপনারা সে কমেন্টটা দেখে বুঝে যাবেন প্রমাণটা আসলে কী। এখানে নাবিলা মাম লাইফস্টাইল এই আপুর কমেন্ট আমি আরেকবার পড়ছি, প্রথম দুই লাইন আমি একটু আগে পড়েছিলাম। তো এখানে আপু বলেছিল 3 নম্বর লাইন থেকে, তার প্রমাণ আমি দিচ্ছি। আপনি শাহিনের ভিডিও দেখবেন, টাইটেল ছিল এরকম, ইউটিউবের টাকা দিয়ে মা বাবাকে ঈদ শপিং করে দিলাম। আপনারা শাহিনের চ্যানেলে গেলে দেখবেন 6 days অ্যাগো অথবা 7 days আগো, মানে সর্বশেষ 2 নম্বর বা 3 নম্বর ভিডিওটা, টাইটেলটা এরকমই ছিল আর কি, যে ইউটিউবের টাকা দিয়ে মা বাবাকে ঈদের শপিং করে দিলাম। ওই ভিডিওটা অন করে যদি দর্শক আপনারা 11 মিনিট 49 সেকেন্ড থেকে দেখা শুরু করেন, দেখবেন সেখানে তিশার মা আর শারমিন কথা বলছে। তিশা এবার ঈদের সময় তাদের বাসায় এসেছিল এবং ঈদের মার্কেট করে দিয়েছে তার বাবাকে। ওরা আপনার রোস্টিং করার পর ভিডিওটা যেন প্রাইভেট করে দিতে পারে, এই জন্য সমস্যা নেই, সে বলেছে, আপু বলেছে সে ভিডিওটা ডাউনলোড করে রেখেছে, আমার কাছে ডাউনলোড করা আছে, তো আপুকে অসংখ্য থ্যাঙ্কস। তো এখন আমি ঘটনাটা বলি দর্শক, কী কথোপকথন হয়েছিল। আপনারা যদি সেই ভিডিওর 11 মিনিট 49 সেকেন্ড থেকে দেখা শুরু করেন, দেখবেন সেখানে শাহিন যখন জামাগুলো বের করে দিয়েছে তার মাকে, তখন তার মা বলছে সাকিবও দিছে, সাকিব লুঙ্গি দিছে, পাঞ্জাবি দিছে, তারপরে তিশার কথা বলছিল, মাহিনুরের কথা, যে সে আসছিল, সে এসে এবার দিয়ে গেছে। তখন যে শারমিন বসা ছিল, আপনারা যাকে হচ্ছে কি শাহিনের বউ হিসেবে চেনেন, সে প্রশ্ন করছিল তাকে যে এবার দিয়ে গেল যে, তখন তিশার মা বলছে হ্যাঁ যে এবার দিয়ে গেল। মানে অর্থাৎ তাদের কথোপকথন থেকে স্পষ্টভাবে প্রমাণ পাওয়া গিয়েছে সাকিবের যে ঈদের শপিংগুলো ছিল সেগুলো বাপ্পি সেবার তানকে রেখে আসে এবং সাকিবের কাছ থেকে সে পাঞ্জাবি পায়জামাগুলো নিয়ে তারা পদ্মাচরে যায়, গিয়ে তার শ্বশুরকে দেয় এবং পাশাপাশি তিশাও তার বাবা মাকে শপিং করে দেয়। এটাই তার মা বলছিল যে তিশা যে এবার এসেছে শপিং করে দিয়েছে এবং শারমিনকে কনফার্ম করে দিল, ঠিক আছে। শাহিনের বউ যে এই যে এবার দিয়ে গেল, বলছে হ্যাঁ। তার মানে বুঝতেই পারছেন তিশা বাপ্পি এবার পদ্মাচরে গিয়েছিল, ঈদের শপিং ঈদের মার্কেট করে দিয়েছে। অর্থাৎ আমি যে কথাটা বলেছিলাম আমার যে সোর্সের মাধ্যমে পেয়েছিলাম সেটা একদম অথেন্টিক ছিল। আমি আবারও বলছি, আই রিপিট মাইসেলফ, অথেন্টিক ছিল। অথেন্টিক মানে তো দর্শক জানেন একদম শতভাগ পরিশুদ্ধ যেটাকে বলা হয়, ঠিক আছে। সো এখানে কোনো অবিশ্বাস করার কিছু ছিল না। সো আজকে সেটা আপনারা প্রমাণও পেয়ে গেলেন, তিশার মাই সেটা ফাঁস করে দিয়েছে, ভিডিও ফুটেজের মাধ্যমেই চলে এসেছে, আপনারা সেটা ভিডিও ফুটেজ থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। সো এই আপুটাও কিন্তু সেই কথাটাই স্বীকার করেছে এবং আপুকে অসংখ্য থ্যাঙ্কস। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আশা করি আমার হেটার্সদের মুখে আজকে অ্যাটলিস্ট তালা মারতে পেরেছি এবং আশা করব পরবর্তীতে আমার এই কথার প্রত্যেকটা কথার তাৎপর্যগুলো আপনারা সবসময় বুঝে নেবেন পরবর্তীতে যখন আমি নতুন কোনো ভিডিও দেবো। সো দর্শক আমার আজকে ভিডিও এই পর্যন্তই, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।